রাষ্ট্রপতি আমাদের চাকুরি থেকে অবসর দিয়ে আমাদের প্রতি তার ন্যায় বিচার করলেন মেজর ডালিম। রাষ্ট্রপতি ৯ নং আদেশ বলে ৮ জন সামরিক অফিসারকে চাকুরিচ্যুত করা হয়। নূর ও আমিও ছিলাম তাদের মধ্যে। মাসখানেক পর জুলাই মাসের শেষাতে এক সন্ধ্যায় আমার বাসায় একটা পার্টি ছিল। নিমন্ত্রিত অতিথিরা প্রায় সবাই এসে গেছে। বাইরে ইলশেগুড়ির বৃষ্টি হচ্ছে। হুদা ভাবিও এসে গেছেন, কিন্তু হুদা ভাইয়ের পাত্তা নেই। বেশ একটু দেরি করেই এলেন কর্নেল হুদা। ভীষণ শুকনো, তার মুখ অস্বাভাবিক গম্ভীর। তিনি এসে সবার সাথে কুশল বিনিময় করে এক কোণায় গিয়ে বসলেন। তিনি বোঝা যাচ্ছিল কারো সাথে কথাবার্তা বলার তেমন একটা ইচ্ছে নেই তার। সদা উচ্ছল। হুদা ভাই এত নীরব কেন? ব্যাপারটা খুবই অস্বাভাবিক ঠেকল। এক ফাঁকে কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে হুদা ভাই? কোনো অঘটন ঘটেনি তো? না কিছু না। নিজেকে কিছুটা হালকা করে নেবার জন্য ড্রিঙ্কসের গ্লাসটা হাতে তুলে নিলেন তিনি। নিম্মি অতিথিদের আপ্যায়নে ব্যস্ত। হঠাৎ হুদা ভাই নিম্মিকে ডেকে পাশে বসালেন। প্রশ্ন করলেন, আচ্ছা নিম্মি ধর, এমন একটা খবর তুমি পেলে যার ফলে তোমার এই সুন্দর সাজানো সংসারটা ওলটপালট হয়ে গেল। তোমাদের এই সুখ কেউ কেড়ে নিল, তখন কি করবে? নিম্মি অবাক বিস্ময়ে হুদা ভাইকে ভালো করে দেখে নিয়ে বলল, আজ আপনার কি হয়েছে হুদা ভাই? কি সব এলোমেলো বলছেন, কিছুই বুঝতে পারছি না। বলেন না কি হয়েছে। আমিও এরই মধ্যে তাদের সাথে যোগ দিয়েছি। ডালিম ঢাকা থেকে কোনো খবর পেয়েছ? জিজ্ঞেস করলেন কর্নেল। হুদা না তো, তেমন কিছু হলে নিশ্চয়ই পেতাম। প্লিজ হুদা ভাই, রহস্য বাদ দিয়ে বলেন না কি হয়েছে। ব্যাপার কি? যা হবার নয় ভাই হয়েছে। প্রেসিডেন্সিয়াল অর্ডার ৯৯ প্রযোগ করে আর্মি থেকে ৮ জন অফিসারকে চাকুরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে। তুমি এবং নূরও রয়েছ এই ৮ জনের মাঝে। খবরটা অপ্রত্যাশিত, তাই হজম করতে কিছুটা সময় লাগল। নিজেকে স্বাভাবিক করে নিয়ে নিম্মিকে ডেকে বললাম, জান, টেক ইট ইজি। নিজেকে সামলে নাও। ডোন্ট গেট আপসেট and spoil the party. Let this be over, then we shall think about it. Now be brave as you have always been and act like a good housestock. মেয়ে মানুষ, তার উপর ভীষণ স্পর্শকাতর এবং কোমল প্রকৃতি। নিম্মিত তবুও সেদিন অতি কষ্টে সব কিছুই সামলে নিয়েছিল সে। অতিথিদের কেউই কিছু বুঝতে পারেনি কি অঘটন ঘটে গেছে। ইতিমধ্যে খবরটা তখন পর্যন্ত কেউ জানত না। পার্টি শেষে একে একে অভ্যাগতদের সবাই বিদায় নিয়ে চলে গেলেন। শুধু হুদা ভাই ও ভাবিকে খবরটা দেয়া হলো। খবরটা জেনে ভাবি ভেঙে পড়লেন। আমাদের অত্যন্ত স্নেহ করতেন তিনি। নিম্মিও আর নিজেকে সামলে রাখতে পারল না, ক্ষোভে কান্নায় জড়িয়ে ধরল ভাবিকে। আমি ও হুদা ভাই দুজনে তাদের শান্ত করার চেষ্টা করছিলাম। হুদা ভাই বললেন, Come on now both of you, hold yourselves. This is not the end of the world. Allah is there and He is great. Please stop crying and think what should be done. নীলু ভাবি কাঁদছেন আর হুদা ভাইকে বলে চলেছেন, Dude, you must do something about this injustice. You have to do whatever necessary. This is simply outrageous. You must not take this line. Now I get this very clear. নীলু ভাবির আন্তরিকতায় মন ভরে গেল। I got it, Nilu, I got it. Please come down. I promise you I shall go out of my way to redress this. Nemi, you two please stop crying. Don't you have faith on your Huda Bhai? আমাকে বললেন, কাল তোমাকে নিয়ে আমি ঢাকায় যাব এবং প্রধানমন্ত্রীর সাথে দেখা করব। নিম্মি, তুমিও যাবে আমাদের সাথে। ঠিক সেই মুহূর্তে ঢাকা থেকে ফোন এল। নূর বলল, স্যার, We have been sacked under Ponoy. We need your presence here as soon as possible. জবাব দিলাম, আমি এবং হুদা ভাই কালই আসছি। টেলিফোন রেখে দিলাম। পরদিন ব্রিগেডের সবাই খবরটা জেনে গেল। কর্নেল হুদা সকালেই খাস কনফারেন্স কল করলেন। সেখানে তিনি বললেন, ডালিম এবং আমি ঢাকায় যাচ্ছি। I can assure you all that I personally shall do everything to redress this shocking injustice. এ ব্যাপারে তোমাদের চেয়ে আমার অসন্তোষও কম নয়। ঢাকায় এলাম আমরা আর্মি হেডকোয়ার্টার্স এ। চরম উত্তেজনা। শফিউল্লাহ অফিসে নেই, তিনি নাকি অসুস্থ। জেনারেল জিয়া আমি এসেছি জানতে পেরে ডেকে পাঠালেন। গিয়ে ঢুকলাম তার অফিসে। তিনি সিট থেকে উঠে এসে আমাকে জড়িয়ে ধরলেন। স্বল্পভাষী লোক বললেন, Have faith in Allah. He does everything for the better. This is just the beginning and I am sure many more heads will roll. দোয়া করবেন স্যার। ঠিকই বলেছেন, সব কিছুই আল্লাহর ইচ্ছাতেই ঘটে। বললাম, আমি must keep in touch, and you can count on me for everything just as before. For any personal need, my doors are always open to you. Thank you very much, sir. You are most kind. But you must remain alert as you are our last hope. Future will say what is there in our common destiny. মোস্ট ব্রাঞ্চ থেকে Ponoy এর লিখিত অর্ডারটা নিয়ে বেরিয়ে এসেছিলাম। আমি ও নূর সেনা সদর থেকে রিটায়ারমেন্ট অর্ডারটা যখন হাতে নিচ্ছিলাম তখন মনে পড়েছিল শেখ সাহেব সস্নেহে নিম্মিকে বুকে জড়িয়ে ধরে কথা দিয়েছিলেন সুবিচার করবেন তিনি। সেই সুবিচারের ফলেই আজ আমি চাকুরিচ্যুত হলাম বিনা কারণে। সেদিনই সন্ধ্যায় আমাকে সঙ্গে করে নিয়ে কর্নেল হুদা গিয়ে হাজির হলেন ৩-২ নং ধানমন্ডিতে। অতি পরিচিত সবকিছুই, কিন্তু এবারের আশাটা কিছুটা ভিন্ন প্রকৃতির। ভাই, পরিবেশটা কিছুটা অস্বস্তিকর। রেহানা, কামাল সবাই কেমন যেন বিব্রত।
পরিবেশটাকে হালকা করার জন্য বললাম, কি কামাল বিয়ের দাওয়াত পাব তো? আমার প্রশ্নে লজ্জা পেয়ে কামাল উত্তর দিল, কি যে বলেন বস, আমি নিজে গিয়ে আপনাকে ও নিম্মিকে দাওয়াত করে আসব, আপনাদের ছাড়া বিয়েই হবে না। রেহানা চানাস্তা নিয়ে এল। হুদা ভাই চুপ করে বসে সবকিছু দেখছিলেন। বাসায় ফিরে এলেন শেখ সাহেব। ডাক পড়ল আমাদের 3 তলার অতি পরিচিত ঘরেই। একাই বসেছিলেন শেখ সাহেব। ঘরে ঢুকে অভিবাদন জানাবার পর কর্নেল হুদা বললেন, এত বড় অন্যায়কে মেনে নিয়ে চাকুরি করার ইচ্ছে আমারও নেই স্যার। বলেই পকেট থেকে একটা পদত্যাগপত্র বের করে সামনে টেবিলের উপর রেখে তিনি বললেন, আমার এই পদত্যাগপত্রের অফিশিয়াল কপি থ্রু প্রপার চ্যানেল শীঘ্রই আপনার কাছে পৌঁছাবে। তার এ ধরনের আকস্মিক উপস্থাপনায় কিছুটা বিব্রত হয়েই শেখ সাহেব বললেন, তোমরা সবকিছুই একতরফাভাবে দেখ, আমার দিকটা একটু চিন্তা কর না। একদিকে আমার পার্টি আর অন্যদিকে ওরা, আমি কি করুম? পার্টির কাছে আমি বান্ধা, পার্টি ছাড়া তো আমার চলব না। তারপর আমার দিকে ফিরে বললেন, তুই আর নূর কায়েল আমার সাথে রাইতে বাসায় দেখা করবি। শেখ সাহেবের সাথে কথা বলার সময় হুদা ভাইয়ের চোখে পানি এসে গিয়েছিল। পরদিন জেনারেল শফিউল্লাহর অফিসে আমার ডাক পড়ল। চিফ আমাকে নির্দেশ দিলেন, কুমিল্লায় আমার আর ফিরে যাওয়া চলবে না। নিম্মিকে পাঠিয়ে জিনিসপত্র সব নিয়ে আসার বন্দোবস্ত করতে হবে। কর্নেল হুদা এই নির্দেশে জোর প্রতিবাদ করলেন, কিন্তু শফিউল্লাহ তার সিদ্ধান্ত বদলালেন না। কোনো ঝুঁকি নিতে চাচ্ছেন না তিনি। কুমিল্লায় ফিরে আমি যদি আবার কোনো অঘটন ঘটিয়ে বসি। এভাবেই মুক্তিযুদ্ধ থেকে শুরু করে স্বাধীনতার পর যে আর্মি গঠন প্রক্রিয়ায় অক্লান্ত পরিশ্রম করেছিলাম রাত-দিন, সেই আর্মি থেকে স্বাভাবিক নিয়মানুযায়ী বিদায় নেয়ার সৌভাগ্য থেকেও বঞ্চিত করা হয়েছিল আমাকে। একজন সৈনিকের জন্য এই অবমাননা সহ্য করা খুবই কষ্টকর। আমি ঢাকায় রয়ে গেলাম। হুদা ভাই, নিম্মি ও খালাম্মাকে নিয়ে ফিরে গেলেন কুমিল্লায়। আমাকে কুমিল্লায় ফিরতে না দেয়ায় অফিসার এবং সৈনিকরা অসন্তোষ ক্ষোভে ফেটে পড়ল। একদিন 2 ট্রাক সৈনিক কুমিল্লা থেকে আমাদের মালিবাগের বাসায় এসে হাজির। আমাকে ওরা নিয়ে যেতে এসেছে। সরকার অন্যায়ভাবে ক্ষমতা বলে আমাকে চাকুরিচ্যুত করেছে। তার উপর যে রেজিমেন্ট আমি শুরু থেকে তিলে তিলে গড়ে তুলেছি, সেই ইউনিটের তরফ থেকে আমাকে বিদায় সম্বর্ধনাও জানাতে পারবে না ইউনিটের সদস্যরা। সেটা কিছুতেই হতে দেবে না। তারা সব বাধা উপেক্ষা করে তারা আমাকে নিয়েই যাবে। পরিণামে যা কিছুই ঘটুক না কেন, তার মোকাবেলা করা হবে একত্রিতভাবে। সে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইউনিটে ইমোশনালি চার্জড অবস্থায়। পরিণামের বিষয়টি উপেক্ষা করে যে পদক্ষেপ তারা নিতে প্রস্তুত হয়েছে, তার ফল তাদের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। সেটা তারা ঠিক বুঝতে না পারলেও আমি বুঝতে পারছিলাম। তাই অনেক কষ্টে সবাইকে বুঝিয়ে ফেরত পাঠিয়ে দিয়েছিলাম। আমার যুক্তিগুলো মেনে নিয়ে অনেক ব্যথা বুকে নিয়ে ফিরে গিয়েছিল তারা। ফিরে যাবার আগে আমার প্রিয় সহযোদ্ধারা বলেছিল, স্যার আপনি যেখানেই থাকেন না কেন আমরা সবসময় আপনার সাথে আছি, একথাটা ভুলবেন না কখনো। প্রয়োজনে ডাক দিয়ে দেখবেন, আমরা সব বাধা পেরিয়ে আপনার পাশে এসে দাঁড়াব। একজন কমান্ডার হিসেবে অধীনস্থ সৈনিকদের কাছ থেকে এ ধরনের দুর্লভ সম্মান পাওয়ার সৌভাগ্য হয়েছে আমার। এর বেশি আর কি লাভ করা সম্ভব হতো চাকুরিতে থাকলেও? বাংলাদেশ সেনাবাহিনীতে পদভারে অনেক জেনারেল এবং কমান্ডার রয়েছেন ঠিকই, কিন্তু তাদের কতজনের ভাগ্যে এ ধরনের শ্রদ্ধা এবং বিশ্বাস জুটেছে? আবেগ এবং আত্মতৃপ্তির অনাবিল আনন্দে সেদিন নিজেকে সামলে রাখতে পারিনি। খুশির জোয়ার নেমে এসেছিল। দুচোখ বেয়ে মনে হয়েছিল আমার সৈনিক জীবনের যবনিকাপাত অতি আকস্মিকভাবে ঘটানো হলেও স্বল্প পরিসরের এ জীবন আমার সার্থক হয়েছে। শুধু কুমিল্লা থেকেই নয়, দেশের বিভিন্ন ক্যান্টনমেন্ট থেকেও অফিসার সৈনিকরা সুযোগ সুবিধামত আসতে থাকলেও সমবেদনা জানাবার জন্য সবার একই আক্ষেপ, কেন এমন অবিচার, এত বড় অন্যায়? জবাবে সবাইকে বলেছি, স্বৈরাচারী সরকারের পক্ষে সবকিছুই সম্ভব। তারা ক্ষমতার দম্ভে ভুলে যায় ক্ষমতা চিরস্থায়ী নয়। প্রকৃতপক্ষে মানুষের নিজের হাতে কোনো ক্ষমতাই নেই। আল্লাহ তাআলাই সব ক্ষমতার অধিকারী। তার ইচ্ছাতেই যে কোন ব্যক্তি বিশেষ ক্ষমতা লাভ করে থাকে, কিন্তু তার দেয়া ক্ষমতার অপব্যবহার করলে তিনিই আবার শাস্তিস্বরূপ সে ক্ষমতা কেড়ে নেন। সব অত্যাচারীর ক্ষেত্রে তেমনটিই ঘটেছে। আল্লাহ যা করেন তা ভালোর জন্যই করেন। এ ঈমানের জোর আমার আছে। আমি তোমাদের দোয়া চাই, আর কিছুই নয়। ছোট দেশ আমাদের সেনাবাহিনী, আরও ছোট এ সংগঠনে সবাই সবার খবর রাখে। প্রত্যেকটি অফিসার কে কী চরিত্রের, কার কতটুকু যোগ্যতা, এ সমস্ত খবরাখবর সৈনিকরা রাখে। পদাধিকারে প্রাপ্য মর্যাদা তারা সবাইকেই দিয়ে থাকে নিয়মাফিক। কিন্তু তাদের মন জয় করা, শ্রদ্ধা ও আন্তরিকতা লাভ করতে পেরেছে শুধুমাত্র পরীক্ষিত সৌভাগ্যবানরাই। নীতিগতভাবে পদাধিকার বলে যে সম্মান লাভ করা যায়, তার চেয়ে অর্জিত সম্মানই আমার কাছে বেশি মূল্যবান। তাই চাকুরি জীবনে অধীনস্থ সবাইকে সে ধরনের সম্মানই অর্জন করার জন্য অনুপ্রাণিত করার চেষ্টা করেছি। সবসময় আমার সে প্রচেষ্টা সার্থক হয়েছে। হালে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা লন্ডন সফরকালে সেখানে রেডিওতে আমিনুল হক বাদশাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, আমার বাবা সেনাবাহিনী গড়েছিলেন বলেই মেজররা জেনারেল হতে পেরেছিলেন। একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন তিনি। এটা অতি সত্য কথা যে মেজর থেকে যাদের জেনারেল বানানো হয়েছিল তাদের অনেকেরই জেনারেল হবার যোগ্যতা ছিল না।
কিন্তু তবুও তাদের জেনারেল বানানো হয়েছিল। এর কারণ ছিল শেখ মুজিব চেয়েছিলেন অযোগ্য নেতৃত্বের অধীনে সেনাবাহিনীকে দুর্বল করে রাখতে এবং ওই সমস্ত অযোগ্য খয়েরখা টাইপের জেনারেলদের মাধ্যমে সেনাবাহিনীকে তার ঠেঙ্গারে বাহিনীতে পরিণত করতে, কিন্তু সেটা ছিল তার দিবাস্বপ্ন মাত্র। বাংলাদেশ সেনাবাহিনীর দেশপ্রেমিক অংশের উপর ওই সমস্ত জি হুজুর জেনারেলরা কোনো প্রভাবই বিস্তার করতে সক্ষম হয়নি। নিন্নি ও খালাম্মা গিয়েছিলেন কুমিল্লায় সংসার গুটিয়ে আনতে। বাসার সব জিনিসপত্র ট্রাকে করে বাই রোড পাঠাবার বন্দোবস্ত করে তারা বাই এয়ার ঢাকায় ফিরবেন। হঠাৎ করেই ব্রিগেড গোয়েন্দা ইউনিট খবর পেল কুমিল্লা বিমানবন্দর থেকে আওয়ামী লীগের গুন্ডারা নিম্মিকে কিডন্যাপ করার প্ল্যান করেছে। খবরটা পেয়েই কর্নেল হুদা কঠোর নিরাপত্তার ব্যবস্থা করলেন। নিরাপত্তার সব দায়িত্ব দেয়া হল ফার্স্ট ফিল্ড রেজিমেন্টের মেজর বজলুল হুদা এবং ক্যাপ্টেন হাইকে। কর্নেল হুদা নিজে তার ফ্ল্যাগ কারে নিন্নি এবং খালাম্মাকে সঙ্গে করে এয়ারপোর্টে এসে তাদের প্লেনে তুলে দিয়েছিলেন। প্লেন টেক অফ না করা পর্যন্ত তিনি এয়ারপোর্টে উপস্থিত ছিলেন। এভাবেই আমার আর্মি ক্যারিয়ারের পরিসমাপ্তি ঘটেছিল। তথ্যসূত্র যা দেখেছি, যা বুঝেছি, যা করেছি। লেখক মেজর ডালিম। বই পড়ুন, ইতিহাস জানুন, নিজের বিবেক জাগ্রত করুন।